সংগঠনের কার্যক্রম নিষেধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদ অনুমোদন গেজেট প্রকাশকাল। আওয়ামী লীগের বিচারে আইন সংশোধন করায় সরকারকে বিএনপির সাধুবাদ, জনমনের সন্দেহ সংশয় কাটাতে দ্রুত নির্বাচন দাবি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর নিবন্ধিত বাতিলের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, আনুষ্ঠানিক বৈঠক কাল। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে অনড় জুলাই আন্দোলনে আহতরা, শাহবাগে সড়ক অবরোধ অব্যাহত। নতুন সাংবিধানিক প্রণয়ন সময় সাপেক্ষ হওয়ায় ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, মন্তব্য আইন উপদেষ্টার। দেশের প্রথম রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার চালু, সেবা পাবেন জুলাই অভ্যুত্থানের আহতরাও, মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা। এবং সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ দল ভারতের অরুণাচলে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। এর আগে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আলাদা বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালী করতে 5টি নির্দেশনা দেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান না থাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। একই দিনে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে 5টি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে অন্যতম হল সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা এবং দেশীয় সব বেসরকারি কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেয়া এবং বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানো। পরে এসব বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছে। আর যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী আগের মতো অবৈধ সুবিধা নিতে না পারে তা মাথায় রেখে পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান প্রেস সচিব। এমনভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হন, 3-4টা লোক যাতে বেনিফিট, বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড না। আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা বুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ, তাই সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম
কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। সীমান্তে ভারতের পুশিন নিয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনাও করেন রিজভী। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিন করছে। সরকার তো একটা কথা বলেনি। কোথায় খোদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদে শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী। বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে শান্তি দরকার, ভিন্ন দলমত নিয়ে নতুন দেশ গড়ে তুলতে হবে। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি নীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই। শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা অংশ নেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার বৈঠক ডেকেছে ইসি। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, গ্যাজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত হবে। গেল দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করছে ছাত্র জনতা। শনিবার রাতে গণদাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে গ্যাজেট প্রকাশ হবে বলে জানিয়েছে সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে দাবি জানায় তারা। এ সময় জুলাই যোদ্ধারা টাকার কাছে বিক্রি হয় না জানিয়ে তারা বলেন, শুধু কার্যক্রম নয়, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের উন্নত চিকিৎসা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন আহত জুলাই যোদ্ধারা। রোববার সকাল থেকে এই অবস্থান কর্মসূচি চালান তারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে অবিলম্বে 3 দফা দাবি পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বয়কট চাই। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা, আমাদের সুচিকিৎসা, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমার আহত ভাইরা যে পর্যন্ত নিহত ভাইরা তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না পাবে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভাই বোনেরা আর্থিক সহযোগিতা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দৃষ্টি হারানো নাজমুলক একটা সহযোগিতা এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তারা আরও জানান, জুলাই যোদ্ধারা কখনো টাকার কাছে বিক্রি হয় না। এরপর 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শাহবাগে এসে সংহতির আহ্বান জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তাই বলে চলে গেছে। তাহলে আমাদের যে বলা হয়েছে 3 দফা, জুলাই সনদ দেওয়ার কথা, সুচিকিৎসার কথা, এগুলোর কথা কিন্তু ওরা বলে নাই, আমাদেরকে রেখে চলে গেছে। তাহলে আমাদেরটা আমাদেরই করতে হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে, এরপরে আপনি কি বলতে চান বলবেন। রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচির জন্য আশপাশের সড়কে যানজট দেখা না গেলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাদানকারী যান চলাচলে কোনো বাধা দিচ্ছেন না আন্দোলনকারীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। অবস্থান কর্মসূচির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, দাবি আদায়ে কতক্ষণ কর্মসূচি চলবে, কি বলছেন জুলাই আহতরা?
যেমনটি জানেন গতকাল রাতে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পর রাজনৈতিক দলগুলো তাদের এই অবরোধ তুলে নিলেও আমরা দেখছি সকাল থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা তারা এই শাহবাগ মোড়টিতে অবস্থান নিয়ে এখন পর্যন্ত তাদের সেই কর্মসূচি পালন করে আসছেন এবং তারা 3টি দফা ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে যেই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে জুলাই ঘোষণাপত্র সেটি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষিদ্ধের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছেন সেই সিদ্ধান্ত কিন্তু তারা যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছে। তারা বলেছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না, দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা এবং সেই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান জানিয়ে আসছেন। তবে আপনাকে একটি কথা বলে রাখি, গত দুদিন আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদেরকে দেখলেও আজকে কিন্তু তাদেরকে দেখছি না। শুধুমাত্র আন্দোলনে যারা আহত তারা এখানে বিক্ষোভ করছেন এবং সকাল থেকেই কিন্তু আজও টানা 3য় দিনের মতো এই শাহবাগের যেই মোড় সেটি অবরোধ এবং যান চলাচল বন্ধ রয়েছেন। যেমনটি দেখছেন তারা কিন্তু স্লোগানে তাদের সে দাবি সেটি জানাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র চূড়ান্তভাবে বাস্তবায়ন না হবে, একই সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত চায়। একই সঙ্গে তাদের যেই চিকিৎসা এবং পুনর্বাসন সেই দাবিও তারা বাস্তবায়ন চায়। তো এ ছিল আমার কাছে এই শাহবাগের মোড় থেকে জুলাই আহতদের বিক্ষোভ সম্পর্কিত সবশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জুলাই আহতদের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেশে এমন কোনো বিচারক নেই যার আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেওয়ার সাহস আছে, এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে সে নিশ্চয়তা নেই। তাই এ বিষয়ে সিদ্ধান্তের ভার বিচার বিভাগের কাছে না রেখে গণভোট আয়োজনের তাগিদ ওসমান হাদির। নিষিদ্ধের তালিকায় আওয়ামী লীগের সঙ্গে তাদের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের নাম না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় জুলাই ঘোষণাপত্র প্রণয়নে এনসিপির পাশাপাশি সব দলের সঙ্গে আলোচনার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে, সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ এভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে। আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী, জাতীয় পার্টির কথা নাই কেন? তওবা কমিশন গঠন করে যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই, রক্তের দাগ নাই, তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদেরকে নিয়ে কেউ মামলা বাণিজ্য করতে না পারে। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত দেশ পরিচালনায় ৭২ সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয়ার অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর আলোচনা সভা আয়োজন করে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। এই সময় নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সে সময় পর্যন্ত 72 সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই।
বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে এবং যদি এক্সিকিউটিভের অ্যাক্সেসেস তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। আর রাজনৈতিক দলগুলো সমঝোতা এলে আস্থার সংকট দূর হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার। জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে চীন সরকারের দেয়া 20 কোটি টাকা মূল্যের 62টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত মেশিন স্থাপন করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। এই প্রযুক্তির মাধ্যমে শরীরের নির্ধারিত তাপমাত্রায় থেরাপি দেওয়া সম্ভব হবে। একে দেশের চিকিৎসা সেবায় মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। এটি একটি এআই জেনারেটেড রোবট, যেটি হাঁটতে পারে না এমন মানুষকে নতুন করে আবার হাঁটতে শেখাবে। এমন 62টি মেশিন চায়না সরকার বাংলাদেশ সরকারকে দিয়েছে, যেগুলো বাংলাদেশের ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য যুগান্তকারী প্রযুক্তি হিসেবে সংযুক্ত হয়েছে। স্ট্রোক কিংবা দুর্ঘটনায় পড়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা বিশেষ প্রযুক্তির থেরাপি নিয়ে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। শরীরের বিভিন্ন অঙ্গের থেরাপিতে ব্যবহৃত হবে বিশেষায়িত সব কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন। হাত, পা, মেরুদণ্ড সহ বিভিন্ন অঙ্গে দেয়া যাবে নির্ধারিত মাত্রার থেরাপি। একবার রোগীর বিস্তারিত বর্ণনা ইনপুট করলেই স্বয়ংক্রিয়ভাবে মাত্রা ও পদ্ধতি নির্ধারণ করবে মেশিনটি। জুলাই অভ্যুত্থানে গুলিতে আহতদের পুনর্বাসনে 20 কোটি টাকা মূল্যের বিশেষায়িত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব মেশিন সহায়তা হিসেবে দিয়েছে চীন সরকার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এসব যন্ত্র। 15 সদস্যের চীনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা হাতে কলমে দিচ্ছেন প্রশিক্ষণ। চিকিৎসকরা বলছেন, যে কোনো ধরনের পক্ষাঘাতগ্রস্ত রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হবে নতুন এই প্রযুক্তির মাধ্যমে। ইনস্ট্রুমেন্টকে যদি প্রোগ্রামিং করে দেওয়া হয়, অ্যাসেসমেন্ট করে, পেশেন্ট অ্যাসেসমেন্ট করে আমরা প্রোগ্রামিং করে দিলে ঠিক অ্যাকুরেটলি করবে। অ্যাকুরেটলি করলে এটা আরও সুন্দরভাবে কাজ হবে। ডেফিনেটলি রোবোটিক রিহ্যাবের মাধ্যমে স্ট্রোক পেশেন্টদেরকে খুব তাড়াতাড়ি করে একটা ভালো চিকিৎসার মাধ্যমে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া না গেলেও কাছাকাছি অবস্থায় নিয়ে যাওয়া যাবে। জুলাই অভ্যুত্থানে আহতরা এই সেবা পাবেন সম্পূর্ণ বিনা খরচে। সাধারণ রোগীরাও সহনীয় খরচে পাবেন এই সেবা। মেইন উদ্দেশ্য ছিল কিন্তু ওই ছাত্রদের জন্য কিছু করা, তো ছাত্রদের জন্য তো হবে, সাথে একটা উদ্দেশ্য ছিল আমাদের, কিন্তু ফোকাস ছিল জুলাই মুভমেন্টের যে ছাত্রদের বা যারা ইনজুর্ড হয়েছে তাদের জন্য, কিন্তু এই বেনিফিশিয়ারি হবে কিন্তু সারা বাংলাদেশ। জুলাই মুভমেন্টে তাদের জন্য 100% ফ্রি, এবং যারা গরিব তাদের জন্য এটার জন্য ডেফিনেটলি আমরা একটা এসওপি করবো যে কারা এটা প্রায়োরিটি পাবে। সর্বাধুনিক প্রযুক্তি হওয়ায় দেশের চিকিৎসকদের প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে, তবে দ্রুত এই সেবা উন্মুক্ত করা হবে বলেও জানান উপাচার্য। আমাদের হ্যান্ডস অন ট্রেনিংটা যখন নিজেদের আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন আমরা এটা চলে যাব। এই সেবা পুরোদমে চালু হলে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের বিদেশমুখিতা কমবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। ইউক্রেনের সঙ্গে অবিলম্বে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 15 মে থেকে সেই আলোচনা শুরু হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিষয়টিকে ইতিবাচক বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাহান কবির শুভ্র রিপোর্ট। ইউক্রেন রাশিয়ার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে খুলছে আলোচনার দুয়ার। সেই আলোচনা হতে পারে এরদোয়ানের দেশ তুরস্কের ইস্তাম্বুল শহরে। এ নিয়ে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আগামী 15 মে থেকেই সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় প্রস্তুত মস্কো। রাশিয়া বারবার যুদ্ধবিরতির উদ্যোগের প্রস্তাব দিয়েছে, কিন্তু ইউক্রেনীয় পক্ষ থেকে বরাবরই উপেক্ষা করে আমাদের বুকে হামলা চালিয়েছে। কোনো শর্ত ছাড়াই সরাসরি আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি আমরা। এর উদ্দেশ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
এরপরই পুতিনের আলোচনার আহ্বানে সাড়া দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ মস্কোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে বলেও জানান তিনি। এ বাস্তবতায় পুতিনকে চাপে রাখা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার জন্য শনিবার কিয়েভে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ জার্মান চ্যান্সেলরও। এ সময় 30 দিনের পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে যেতে পুতিনকে আহ্বান জানান তারা। শান্তি আলোচনা এগিয়ে নেয় ট্রাম্পকে ধন্যবাদ দেয়া এবং যুদ্ধবিরতি প্রশ্নে বৈঠক করেছি। আমাদের মতে মস্কো শর্ত ছুড়ে দিলে আলোচনার পথে হাঁটলে তা ব্যাহত হবে। আমরা শান্তি চাই, এখানে শুধু স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে হাঁটার জন্য আসিনি, বরং ইউক্রেনীয় জনগণকে মনে করিয়ে দিতে চাই আমরা আপনাদের পাশে আছি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা করছে মস্কো। সবার আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। চাপ দিয়ে রাশিয়া থেকে দাবি আদায়ের চেষ্টা ব্যর্থ হবে বলে চাপ জানান তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।